এইবারে আমাদের ইভ্যালুয়েশন হচ্ছে এফএনএসি। আমার প্রশ্নটা এখানে যে আমরা ধরা যাক কোনো পেশেন্ট এলো ডাক্তারের কাছে, ডাক্তার ধরো এক্স ডাক্তার লিখলেন এফএনএসি আর ওয়াই ডাক্তার লিখলেন কোর বায়োপসি। ইয়েস, তো জেনারেল পপুলেশনে যখন আমরা ব্রেস্ট লাম্পস ডায়াগনোজ করি, নট ইন আ ক্যান্সার ক্লিনিক, দেয়ার ইজ আ ডিফারেন্স। আমি অ্যাজ অ্যান অনকোলজিস্ট যখন আমি আমার ক্লিনিকে আছি, আমি এফএনএসি কোনোদিন প্রেসক্রাইব করব। আচ্ছা, দ্য রিজন ইজ আমার আরো ইনফরমেশন লাগবে ট্রিটমেন্ট ডিসিশনস নিতে। কিন্তু অ্যাট আ পয়েন্ট ইন টাইম যেখানে আমি কনফার্ম নই whether this is malignant or cancerous কি নন ক্যান্সারাস টিউমার, একটা কোর বায়োপসি পেন বলুন বা একটা কোর বায়োপসি প্রসিডিউরাল রিস্কস বলুন is slightly higher than FNAC. FNAC is much more acceptable পেশেন্টের জন্য। তো অ্যাজ আ স্ক্রিনিং টেস্ট বলতে পারে, কাইন্ড অফ স্ক্রিনিং টু আন্ডারস্ট্যান্ড যে কি ধরনের ব্রেস্ট লাম্প, FNAC কাইন্ড অফ ইজ মোর অ্যাকসেপ্টেবল টু দ্য পেশেন্ট। এবং আমাদের কাছে যারা রেফার হয়ে আসে, কিন্তু কষ্টটা তো একই। কোর বায়োপসি ইজ স্লাইটলি মোর থিক নিডেল, তো সেই জিনিসটার জন্য মানে there are a couple of other things associated. তার কারণ এই যে if say for example FNAC তে ব্রেস্ট লাম্প ডায়াগনোজ হচ্ছে, ব্রেস্ট ছাড়া শরীরে আর কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, আমাদের গাইডলাইন সাজেস্ট করে যে this patient should be taken up for surgery upfront in an adjuvant setting, মানে প্রাইমারি setting। এবার সেখানে we will get a lot of tissue for further tests and so on. তো সেখানে অনেক সময় কোর বায়োপসি করে আরো সময় নষ্ট না করে গো স্ট্রেট অ্যাওয়ে ফর সার্জারি। আচ্ছা, কিন্তু যদি কোনো এমন পেশেন্ট থাকেন যেখানে আমরা সাসপেক্ট করছি যে টিউমারটা ব্রেস্টের বাইরেও চলে গেছে অন্য কোনো জায়গায়, দে ডেফিনেটলি আ কোর বায়োপসি। তার মানে তুমি বলছো যে প্রথমে একটা ধরো নন ক্যান্সার ক্লিনিকে যদি কোনো পেশেন্ট আসে, স্ট্রেট ফরওয়ার্ড একটা এফএনএসি করা হলো, যদি পজিটিভ কিছু পাওয়া যায় পেশেন্টকে বলা হলো যে একটা পেট সিটি করিয়ে আসার জন্য। এখানে there are a couple of things. PET CT in breast cancer is very hotly debated. মানে তার দুটো কারণ আছে। ফার্স্ট, স্পেশালি আমাদের কনটেক্সটে, ইন্ডিয়ান কনটেক্সটে, আমাদের এখানে যেহেতু টিউবারকুলোসিস অনেক বেশি হয় কম্পেয়ার টু দ্য ওয়েস্ট, the recommendation is that do not ask for a PET CT upfront. তার কারণ PET CT অনেক সময় নন ক্যান্সারাস জিনিসগুলোকেও ক্যান্সারাস হিসেবে দেখিয়ে দেয়, যেখানে আমাদের গোটা ট্রিটমেন্টের অ্যাপ্রোচটাই চেঞ্জ হয়ে যায়। সো ইউজুয়ালি এটা বারণ করা হয়। ইনফ্যাক্ট আর্লি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশনই করতে বারণ করা হয়। ডোন্ট ডু এনিথিং আপফ্রন্ট সার্জারি। বেশ। বাট ইন লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার, মানে লিম্ফ নোডস এসে গেছে, বড় সাইজ অফ টিউমার ইন দ্য ব্রেস্ট, সেখানে গাইডলাইন রেকমেন্ডেড ইনভেস্টিগেশন আর সিটি অ্যান্ড বোন স্ক্যান। কিন্তু আজকাল গাইডলাইনে পেট সিটিও ঢুকছে, বাট উইথ আ কেভিয়াট যে ইন আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে টিউবারকুলোসিস খুব বেশি হয়, বি কেয়ারফুলি ইন্টারপ্রেটিং দ্য রিজাল্ট। তো আমরা যেটা করি, পেট স্ক্যানকে আমরা একটা প্রবলেম সলভিং টুল হিসেবে ইউজ করি। জাস্ট টু গিভ ইউ এন এক্সাম্পল, কয়েকদিন আগে একজন ইয়াং লেডি হ্যাড কাম টু মি, 30 বছরের কাছাকাছি বয়স, with what looked like an early breast lump, কোনো লিম্ফ নোড নেই একদম, ভেরি ফিট, এসিম্পটোম্যাটিক। উনি নিজের উদ্যোগে ডাক্তারের কাছে গিয়েছিলেন এইগুলো শোনার পরেই যে পেইনলেস লাম্প এন্ড সো অন। তো যার কাছে গিয়েছিলেন উনি একটা এফএনএসি করিয়েছিলেন, এবং এফএনএসিতে যখন ডাক্তার ক্যান্সার প্রমাণ হয়, ইট লুকড লাইক এন আর্লি ব্রেস্ট ক্যান্সার, তখন যেহেতু বয়স কম, ওনার সার্জন সাজেস্ট করেছিলেন যে আপনি একটা সিম্পল সিটি স্ক্যান করে আসুন, পেটের চেস্ট এক্সরে আল্ট্রাসাউন্ড করে আসুন, নট ইভেন এ সিটি স্ক্যান। পেটের আল্ট্রাসাউন্ডে লিভারে একটা এসওএল পাওয়া যায়, মানে একটা টিউমার পাওয়া যায়। সেই টিউমার থেকে এফএনএসি করার পরে ইট ওয়াজ নট ক্লিয়ার যে এটা ক্যান্সারাস কি নন ক্যান্সারাস। এই অবস্থায় পেশেন্ট আমার কাছে একটা ওপিনিয়ন নিতে আসে। দিস ইজ অ্যান আইডিয়াল পেশেন্ট ফর দ্য পেট স্ক্যান, যেখানে আই ডোন্ট নো, আমার সাসপিশন আছে বাট আই এম নট শিওর। Eventually she turned out to be stage 4, so it's a very sad ending to that story, but this is how we use our PET scan. We don't usually ask for it upfront anymore. বেশ, তার মানে তুমি রুটিন একটা সিটি স্ক্যান বা ইত্যাদি দেখে তুমি দেখছো যে দেহের অন্য কোথাও অসুখটা ছড়িয়েছে কিনা। এবারে সার্জারি, ধরা যাক সার্জারি হলো, কিংবা এমন পেশেন্ট এলো যার হয়তো টিউমারটা এত বড় যে তোমরা প্রথমে ওটাকে আমরা নিউ অ্যাডজুভেন্ট সেটিং এ নিয়ে ফেললাম, মানে তোমরা ডিসাইড করলে যে না, এর আগে আমার কিমোথেরাপি করতে হবে। এবার কিমোথেরাপি আজকের দিনে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা স্ট্যান্ডার্ড কিমোথেরাপি, আরেকটা হচ্ছে টার্গেটেড কিমোথেরাপি। তো এইখান থেকে পার্সোনালাইজ মেডিসিনের গল্পটা আরম্ভ হচ্ছে, যে একজন মানুষকে আমি চিকিৎসাটা কিভাবে
তার জন্য টেলার করবো। এরপর তোমরা কিভাবে এগোবে? তো আমরা যখন সার্জিক্যালি ইনঅপারেবল মানে শরীরের অন্য কোনো জায়গায় ছড়ায়নি, কিন্তু রোগের লোকাল পজিশনটা এমন যে অপারেশন করা সম্ভব না, তো প্রি অপারেটিভ যখন চিকিৎসা করা হয় তার একটা গোল সেট করা হয়। এই গোলটার সম্বন্ধে মানুষ অনেক সময় জানে না। আমাকে কেমো দেয়া হচ্ছে, কিন্তু কেন দেয়া হচ্ছে এবং তার এন্ড পয়েন্ট কি নোবডি নোস। দি এন্ড পয়েন্ট ইজ টু অ্যাচিভ নো ডিজিজ, তার মানে কমপ্লিট রেসপন্স। এবার what you had just suggested, personalized medicine, কোন ওষুধ ইউজ করলে এই কমপ্লিট রেসপন্স হওয়ার সম্ভাবনা বেশি? টিল 10-15 ইয়ার্স ব্যাক আমরা জানতাম না। কিছু স্ট্যান্ডার্ড ওষুধ আছে, ট্যাক্সিন গ্রুপ, অ্যান্থ্রাসাইক্লিন গ্রুপ, এগুলো আইদার টুগেদার অর সিকোয়েন্সিয়ালি যেভাবেই হোক না কেন, কারণ যেটা দেখতাম আমরা যে হিস্টোরিক্যালি যে ওষুধগুলো ইউজ করা হয়েছে ব্রেস্ট ক্যান্সারে, প্রত্যেকটা ওষুধের একটা রেসপন্স রেট হয়। এবং ট্যাক্সিন গ্রুপ, যেটা প্যাক্লিট্যাক্সিল, ডোসিট্যাক্সিল, যেগুলো কমন ওষুধ হয়ে গেছে এখন ব্রেস্ট ক্যান্সার, তার রেসপন্স রেটস ওয়ার দ্য হাইয়েস্ট সিঙ্গেল এজেন্ট, মানে when used alone। তারপরেই ছিল অ্যান্থ্রাসাইক্লিন। তো এই দুটোকে ইনফ্যাক্ট আমাদের কিছু বিদেশি প্রফেসর আছেন, তারা বলেন এই একটা কথা যে কোনো ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে অ্যান্থ্রাসাইক্লিন আর ট্যাক্সিন যদি না দেওয়া হয়ে থাকে, দেন ইউ শুড থিঙ্ক whether the treatment protocol is complete। তো এইভাবেই তখন বলা হতো। আই থিঙ্ক দিস ইজ আ হিস্টোরিক্যাল স্টেটমেন্ট টুডে। কারণ আজকাল যেমন টেকিং ফ্রম দ্য পার্সোনালাইজড মেডিসিন সাইড আর কি, আমি যদি দেখতে পাই একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের HER2 রিসেপ্টর পজিটিভ এসেছে, তখন প্রি অপারেটিভলি তাকে যদি অ্যান্টি HER2 ট্রিটমেন্ট অ্যাড অন করা হয় অ্যালং উইথ দ্য কিমোথেরাপি ড্রাগ, কমপ্লিট রেসপন্স হওয়ার সম্ভাবনা সিগনিফিকেন্টলি বেড়ে যায়। এবং এইটাই হচ্ছে, যেহেতু আমাদের এন্ড পয়েন্ট অফ কিমোথেরাপি প্রায়র টু সার্জারি, ইট শুড পসিবলি বি ইনক্লুডেড ফর অল পেশেন্টস হু আর ক্যান্ডিডেটস ফর দ্য সেম। কিন্তু আনফর্চুনেটলি এই জিনিসটাকে এখনো পপুলারাইজ করা যায়নি। প্রচুর স্টাডিজ প্রমাণ করেছে, যারা এর এগেনস্টে কথা বলে যে ডু নট ইউজ দিস, দে ক্লেম দ্যাট কমপ্লিট রেসপন্স হওয়ার পরে দি লং টার্ম আউটকাম ইজ নট ভেরি ডিফারেন্ট, which is again debate, কারণ again personalized medicine থেকে যদি নেন, it is not true for all breast cancers. কিছু varieties of breast cancer it definitely makes a difference, like HER2 positive and triple negative variety, যেগুলো আমরা খুব chemosensitive বা anti HER2 তে রেসপন্স বেশি হয় বলে জানি, সেখানে প্রি অপারেটিভ ট্রিটমেন্ট with these drugs will increase the complete response, pathological complete response, and give them possibly a longer disease-free interval in the future. So that is why personalized medicine should start right there. মানে এখনো ইভেন আমাদের মধ্যে ডাক্তারদের মধ্যে একটা আইডিয়া আছে যে personalized medicine can only help the incurable breast cancer. Maybe that's not true. It's time we thought and changed. আমি যদি একটা পেশেন্টের বাড়ির লোক হিসেবে তোমার কাছে আসি, এবং ধরো আমার কোন খুব নিকট আত্মীয় কাউকে আমি তোমার কাছে নিয়ে গেলাম, যার এফএনএসি করা হয়েছে, এবং তুমি যেরকম ভাবে বললে যে সিটি স্ক্যান করা হয়েছে, করে পাওয়া গেছে যে হয়তো ব্রেস্টের জন্য যেটা খুব কমনলি হয়, একটা লাং নোড হয়তো আছে, কিংবা একটা লিভার এসওএল আছে, ব্রেস্ট ওটা কনফার্মড ক্যান্সার। এবং তারপরে ক্লিনিশিয়ান হিসেবে, ডাক্তার হিসেবে তুমি যে যে কথাগুলো এখন এখানে বললে, সেই কথাগুলি আমার বাড়ির লোককে যখন বলছো, এবং তারপরে তুমি ধরা যাক যে তুমি বললে যে না, আমরা যদি এবারে চিকিৎসা করতে যাই, আমার প্রথমে একটা ট্রুকাট বায়োপসি করতে হবে, করে আমার ERPR HER2 নিউ পজিটিভিটি দেখতে হবে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে, তার সাথে আমি কতগুলো মলিকিউলার টেস্টিং করব, এবং খুব স্পেসিফিক্যালি আমি ট্যাক্সিন রেসপন্স দেখতে চাই, আমি অ্যান্থ্রাসাইক্লিন রেসপন্স থ্রু টপ 2A দেখতে চাই, ইত্যাদি রিপোর্টগুলো করে নিয়ে আমার কাছে আসুন, তারপরে আমি চিকিৎসাটা প্ল্যান করব। কারেক্ট। সো আমাদের কয়েকটা জায়গায়, মানে ক্লিনিক্যাল অনকোলজিতে, মানে যখন আমরা অনকোলজি নলেজটাকে অ্যাপ্লাই করছি পেশেন্ট ট্রিটমেন্টে, কয়েকটা জায়গায় আমরা কিন্তু আমাদের হাত বাঁধা বলে মনে করি, we feel a little incomplete. This is one of those places. যেমন chemosensitivity assay, যেটা you're alluding to, এই জিনিসটা, chemosensitivity assay according to me is very very important to make a decision যে কি ওষুধ দিয়ে ট্রিট করলে ভালো।
Unfortunately, we are bound by guidelines, and the guidelines still don't allow us to do it routinely. Having said that, না ভারতবর্ষে তো কোনো গাইডলাইন নেই। না, আমি internationally বলছি। হ্যাঁ Internationally। মানে অ্যাসকো বা এনসিসিএন এখনো ইত্যাদি বা এসমো, it's just a matter of time। হ্যাঁ। মানে এই জিনিসগুলো আমরা অনেক বছর ধরে দেখছি যে জিনিসগুলো ধরুন we have started using or started practicing, সেগুলো পরবর্তীকালে গাইডলাইন আসছে। সো আমার ইনস্টিটিউট বা আমার হসপিটাল যদি এথিক্যাল কমিটির মাধ্যমে এই জিনিসটাকে অ্যালাউ করে, there is no harm in doing it individually in a center। এবং পার্সোনালাইজড মেডিসিন বেসিক্যালি যেটা করার চেষ্টা করে is to try and apply the guideline recommendations to the individual। এবং সেটা করতে গিয়ে দেখা যায় অনেক সময় যে গাইডলাইনের বাইরেও কয়েকটা জিনিস হচ্ছে। এবার বাড়ির লোক হিসেবে ইউ ক্যান অলওয়েজ কোয়েশ্চেন যে আপনি এই জিনিসটা যদি বলেন দিস ইজ নট রেকমেন্ডেড অ্যাজ এ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, বাট ডু ইউ থিঙ্ক ইট শুড বি ডান? দের ইজ নো ইজি আনসার টু দিস। বিদেশেও এই জিনিসটাকে ওরা যেভাবে ডিল করে, অ্যান্ড দে আর ভেরি ভেরি ক্লেভার অ্যাবাউট দিস, প্রত্যেকটা গাইডলাইনের মাথায় লেখা থাকে ক্লিনিক্যাল ট্রায়াল ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ক্যান্সার। একদম তাই, একদম যখন ওরা এই জিনিসগুলো করতে চায় তখন তারা বলে যে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল, এবং হয়তো সেই ট্রায়ালটা 10 বছর পরে প্রমাণ করবে যে এই অ্যাপ্রোচটাই ঠিক, তখন এটা স্ট্যান্ডার্ড। আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়ালস করা হয়তো এখনো সেই অসুবিধা আসেনি, ইভেন্চুয়ালি হবে। দিস ইনস্টিটিউট ক্যান বি আ পায়োনিয়ার ইন সাচ। আমরা জানি যে একটা মানে এই মুহূর্তে যে ক্যান্সারের যে কাজটা আমরা করছি তার ক্লিনিক্যাল ট্রায়াল করতে গিয়ে কি পরিমাণ আমাদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আর কি, মানে আসলে সেটআপটা এখনো সেভাবে ভারতবর্ষে ওভাবে তৈরি নয়, ফলে অনেক কাঠখড় পোড়াতে হয় বেশি, বিদেশে যেগুলো খুব স্ট্যান্ডার্ড ওয়েতে করা যায়। বাট সময়ের সঙ্গে জিনিস চেঞ্জ হয়েছে অনেকটা, বিকজ আমাদের শহরে এখন দের আর মাল্টিপল সেন্টার্স নাও, যেখানে একটা ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে ট্রায়ালস হচ্ছে। বিদেশে হয়তো সেটা হয় না, দে হ্যাভ ইনস্টিটিউটস ফর ইট। আমাদের যতদিন এই জিনিসটা রেগুলারাইজ হচ্ছে না, আমাদের এইভাবে পার্সোনালাইজেশন যেটা আমরা করি, উই হ্যাভ টু এক্সপ্লেন টু আওয়ার পেশেন্টস যে যেটা আমরা বলছি there is a scientific rationale to this, and that rationale is still not proven, but if you want us to use this, we will definitely do it. So amader to we between the two of us we have multiple such examples. Exactly. In fact amra ei bochor eta present korbo bole ekta plan chilo, anyway we possibly do that in the future, but মানে আমি যে জিনিসটা আমার পেশেন্টসদের মানে বোঝানোর জন্য বলি যে আমার লাঙে ক্যান্সার হয়েছে বা আমার ব্রেস্টে ক্যান্সার হয়েছে, ক্যান্সারটা তো জানি না যে সে ব্রেস্টে হয়েছে। ক্যান্সার ইজ আ গ্রোথ অফ সেলস which has arisen from a part of my body। এবার সেইটা কোন গ্রোথ ফ্যাক্টর ইউজ করবে, ইট ইজ নট বাউন্ড বাই এনি রুল। তার মধ্যে কোন জেনেটিক মিউটেশনটার জন্য জিনিসটা বাড়ছে সেটা ও জানে না, ও কোথাও শিখে আসেনি। সো হি ইজ গোইং টু, দ্য ডিজিজ ইজ গোইং টু ডু হোয়াট ইট ফিলস। আমাদের কাজ হচ্ছে ও কি করছে ভিতরে এবং কি কারণে বাড়ছে, সেই কারণটাকে যদি আমি কোনোভাবে খুঁজে বের করতে পারি, then this will make a huge difference to the outcome. In the case that you just described, আমি এটাকে না এখন স্টেজ 4 বলা ছেড়ে দিয়েছি। আচ্ছা, I have started calling this chronic cancer. The reason is it's difficult, মানে এই স্টেজ 4 হলে কিছু করার নেই যে জিনিসটা আমি I understand সত্যি overall outcome যদি আমি দেখি, I cannot cure a stage 4 cancer patient, it's true. Having said that, there are patients who are cured, মানে every oncologist মানে এখানে যখন ডক্টর রয় কিওর শব্দটা বলছেন, আমরা আমাদের অঙ্কোলজি ভাষায় বেশ কিছু শব্দ ব্যবহার করি, যেমন টিটিআর টাইম টু রেকারেন্স, বা সিআর কমপ্লিট রিমিশন, বা ওএস মানে ওভারঅল সার্ভাইভাল। তো এই ধরনের, বা পিএফএস বা প্রোগ্রেশন ফ্রি সার্ভাইভাল, তো এই ধরনের অনেক শক্ত শক্ত শব্দ আমরা ব্যবহার করি। মূল জিনিসটা হচ্ছে যে চিকিৎসা করলাম সারলো কিনা, বা কতদিনে আবার অসুখটা ফিরে আসছে। আমার বম্বের এক স্যার বলতেন, মানে আমার এখনো মাথায় জিনিসটা রিং করে, যে তুমি বলছো তুমি পেশেন্টকে কিওর করে দিয়েছো, তো তুমি বারবার ডাকছো কেন ফলো আপ? এই ফলো আপটা যদি করতে থাকো তার মানে তো ইউ আর নট শিওর whether he is going to do. This is what I am trying to say. আজকে আমার যদি হিস্টোরিক্যালি আমরা পিছনে চলে যাই, আজ থেকে 20-50 বছর আগে মানুষ হার্ট ডিজিজের মতো, ডায়াবেটিসের মতো জানতেও পারতো না যেগুলো হয়েছে হঠাৎ করে। সেগুলো আমরা এখন অ্যাওয়্যার হয়েছি এবং ওষুধের মাধ্যমে কিওর করছি না, কিন্তু আমরা কন্ট্রোল করছি। সো দিস ইজ আ ক্রনিক ডিজিজ which needs chronic treatment.
Same thing is true for a stage 4. Breast cancer to specially true because অনেকে হয়তো জানেন না the average survival of a stage 4 breast cancer patient, average, not for an individual, is more than 3.5 to 4 years even today. Now, এটা হচ্ছে কি করে? এটা তুমি যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু বুঝিয়ে দাও। প্রচুর পেশেন্ট আমাকে এসে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট নিয়ে বলে যে স্যার এটার গ্রেড এত, এটা স্টেজ এত, এবার সার্জিক্যাল স্টেজিং বা ডিজিজ স্টেজিং আর গ্রেডিং, হিস্টোপ্যাথোলজিক্যাল গ্রেডিং, এটা যদি তুমি একটু সহজভাবে আমাদের দর্শকদের বুঝিয়ে দাও। সো আমি যেটা পেশেন্টসদেরও বলি, স্টেজের মানে হচ্ছে পরিমাণ, কতটা রোগ আছে, কত কিলো রোগ বা কত গ্রাম রোগ আছে আপনার শরীরে। খুব সিম্পল, যদি অল্প পরিমাণ থাকে তাহলে কিওর হবে, যদি বেশি পরিমাণ থাকে তাহলে কিওর হবে। এবার একটা মানুষের শরীর থেকে রোগ বের করে তো বের করা যায় না, তো আমাদের কিছু সারোগেটস আছে, মানে আমরা কিছু জিনিস দেখে বলি যে পরিমাণটা বেশি, কিছু দেখে বলি পরিমাণটা কম। এবং এই সারোগেটের মানে হচ্ছে অ্যাকচুয়াল নয় কিন্তু রিপ্রেজেন্টেটিভ অফ দি ভলিউম অর দি অ্যামাউন্ট। তার মধ্যে আমরা ইমেজিং করি, ইমেজিং মানে স্ক্যানস করি বিভিন্ন ধরনের, ডিপেন্ডিং অন কোথায় কোন জায়গাটা আমরা দেখতে চাইছি। সেই স্ক্যানসের রিপোর্টসগুলো একসঙ্গে দেখে আমরা পরিমাণ নির্ধারণ করি। অল্প পরিমাণ হচ্ছে স্টেজ 1, বেশি পরিমাণ হচ্ছে স্টেজ 4, এভরিথিং ইন বিটুইন স্টেজ 2 এন্ড স্টেজ 3। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা ছোট্ট ব্রেস্ট টিউমার আর একটা ছোট্ট হাড়ে রোগ ছড়িয়ে আছে। আমাদের স্টেজিং সিস্টেম যেগুলো আমরা বানিয়েছি আজ থেকে অনেক 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 বছর আগে, যেগুলো আনফরচুনেটলি আপডেট হয়েছে কিন্তু হয়তো বায়োলজিক্যালি আপডেট হয়নি, তাতে কিন্তু দিস ইজ আ স্টেজ 4 ক্যান্সার। কারণ শরীরের দুটো জায়গায় একটা রোগ অন্য জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু ইফ ইউ লুক এট দ্য ভলিউম, পরিমাণটা কিন্তু এখনো বেশি। তাই জন্য আমাদের সাবজেক্টে এখন একটা নতুন টার্ম আমরা ইউজ করতে আরম্ভ করেছি যে স্টেজ 4 ক্যান্সার পেশেন্টসকেও দুভাগে ডিভাইড করা হচ্ছে। একটা হচ্ছে কিউরেটিভ ইন্টেনশনে যাদের আমরা চিকিৎসা করি, যাদের আমরা বলি অলিগো মানে অল্প মেটাস্টেসিস, মেটাস্টেসিস মানে ছড়িয়ে যাওয়া রোগ। সো অলিগো মেটাস্টেটিক স্টেজ 4 অ্যান্ড নন অলিগো মেটাস্টেটিক স্টেজ 4। নন অলিগো মেটাস্টেটিক স্টেজ 4 মানে এক্সটেন্সিভ ডিজিজ, লট অফ ভলিউম। That is what I am trying to bring out. এই রোগগুলোর ক্ষেত্রে personalized medicine can change the outcome completely. কারণ আমি যদি জানি যে এই রোগটা এই পার্টিকুলার কারণের জন্য শরীরে বাড়ছে, I just take one simple drug which could be a simple oral tablet. সেইটা ইউজ করার পরে like we treat hypertension, রোগটা immediately কমে গেল and you just won't follow. No chemotherapy, no radiotherapy, no surgery. তো এই কনসেপ্টগুলো কিন্তু এখন গাইডলাইনসেও চলে আসছে। এবং স্টেজ 4 the case that you just discussed, এই পার্টিকুলার পেশেন্ট মানে একটা লাঙে নোড আছে, একটা ব্রেস্টে লাম্প আছে, again this qualifies as an oligometastatic patient. এনার যদি আমরা হরমোন রিসেপ্টরস পজিটিভ পাই বা HER2 পজিটিভ পাই বা লো প্রলিফারেশন ইনডেক্স পাই, তাদের কিন্তু হয়তো কিমোথেরাপি, রেডিওথেরাপি কিছুই করা না, they will just go on a simple targeted therapy of some sort. So that is why the way a patient is approached has completely changed. এখন আর ওই পুরনো নেগেটিভিস্টিক মাইন্ডসেটটা আমরা ইউজ করি। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কোনো মহিলার মনে করুন অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, মানে শি ডাজন্ট ফিল লাইক যে আমার কোনো লাম বা কোনো পেন, কিন্তু তার ফ্যামিলিতে হয়তো 2 বা 3টে এরকম হিস্ট্রি আছে, তাহলে সে কিভাবে নিজেকে অ্যাওয়ার করবে বা জানবে যে আই এম আউট অফ ইট অর আই হ্যাভ চান্সেস, এটা কি করে জানবে? আগে ডক্টর রয় বলুক, তারপরে আমি আমার মতটা রাখবো। এটা খুব এটা কিন্তু একটা মানে খুব ডিবেটেবল টপিক উঠেছে। সো অ্যাওয়ারনেস রিগার্ডিং ব্রেস্ট ক্যান্সার, তার সঙ্গে ফ্যামিলি হিস্ট্রি অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এভরি লেডি হ্যাজ টু বি অ্যাওয়্যার। কারণ অনেকে হয়তো জানেন বা জানেন না, হেরিডিটারি ব্রেস্ট ক্যান্সার মানে যেটা জন্ম মানে ফ্যামিলিয়ালি আপনি ক্যারি করছেন জেনেটিক মিউটেশনটা, 100টা ব্রেস্ট ক্যান্সারের মধ্যে ইট ইজ লেস দ্যান 5 to 10, মানে ইটস আ ভেরি স্মল নাম্বার। এবং সেখানে দ্য জেনেটিক মিউটেশন which causes it আমরা কয়েকটা জানি, but there are many more beyond that. Shobhika will be better placed to answer that. The problem is যেগুলো আমরা জানি সেগুলো যদি জানতে পেরেও যাই যে হ্যাঁ আমার শরীরে এই মিউটেশনটা আছে। বিদেশে অনেক সেলিব্রিটিজ আছেন যারা প্রোফাইল্যাকটিক্যালি ব্রেস্ট সার্জারি করিয়েছেন, ওভারিয়ান সার্জারিজ করিয়েছেন, and they feel better about the fact যে ওনাদের ওই দুটো জায়গায়
ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে গেল। দ্য ওয়ার্ড ইজ সম্ভাবনা, ইট সম্ভাবনা, হ্যাজ স্টিল নট বিকাম জিরো। রাইট, তার কারণ হচ্ছে দ্য মিউটেশন দ্যাট হ্যাজ এফেক্টেড দেম সেগুলো কিন্তু শুধু ব্রেস্ট ক্যান্সারে ছিল না, মানে ব্রেস্টের সেলে ছিল না, গোটা শরীরে আছে। এবং এই মিউটেশনের জন্য প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে, পুরুষদের প্রস্টেট ক্যান্সার হতে পারে, সাম ভ্যারাইটিস অফ সফট টিস্যু সার্কোমাস হতে পারে। তো মানে আলটিমেটলি আই কান্ট রিমুভ এভরি পার্ট অফ মাই বডি। রাইট, Second important thing, and Shubhik bhai can possibly explain it better, the concept of penetrance in genetics. আমার একটা জেনেটিক মিউটেশন আছে মানেই যে আমার সেই জেনেটিক এক্সপ্রেশনটা হবে, দ্যাট মাইট নট হ্যাপেন। তার কারণ সাম অফ মাই জিনস মাইট বি সাইলেন্সড বিকজ অফ আ বায়োলজিক্যাল ফিনোমেনন কল্ড সাইলেন্সিং অফ জিনস, এপিজেনেটিক্স। সো সেই জায়গায় ইট মে নট রিফ্লেক্ট in my lifetime, but in my child's lifetime it might happen. okay, So the protocols যেগুলো আমরা বানাই for a patient who, or a person, not a patient, a person who is known to have a genetic mutation. Let us just talk about breast cancer for now. রাইট, তো ব্রেস্ট ক্যান্সার এদের ক্ষেত্রে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের এই ব্র্যাকা বা অন্য ধরনের মিউটেশন আছে which is predisposing to breast cancer, তাদের ব্রেস্ট ক্যান্সার খুব অল্প বয়সে হওয়ার সম্ভাবনা হয় compared to the rest of the population. প্রবলেম যেটা হয় যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং টুলস যেগুলো আমরা ইউজ করি, দেয়ার এক্স-রে ম্যামোগ্রাফি এন্ড ইউএসজি ম্যামোগ্রাফি। এবার এক্স-রে আর ইউএসজি ইয়াং পেশেন্টসের ক্ষেত্রে বা ইয়াং লেডিসদের ক্ষেত্রে দে আর নট রিয়েলি ভেরি এফেক্টিভ। তার কারণ X-ray penetration through the breast tissue depends on the density of breast tissue, and younger ladies have very dense breasts. সেখানে কিছু থাকলেও সেটা X-ray তে হয়তো ধরা পড়বে না, and ultrasound is an operator dependent test. মানে আমরা দুজনে যদি রেডিওলজিস্ট হই, you are a good radiologist, I am not a good radiologist, আমি দুজনেই ব্রেস্টে ইউএসজি করে দুটো আলাদা রিপোর্ট, so it's difficult to predict that. তাই জন্য the guidelines recommend doing MRI mammography for this group of patients. okay, That's the only known difference for us. এছাড়া the second big thing is prophylactic surgery, যেটা is a huge mental setback for most people. কারণ the prophylactic surgery does reduce the incidence, কিন্তু সেটা full benefit পেতে হলে it has to be bilateral mastectomy and bilateral ovarian surgery. okay, So that is losing the reproductive life completely. And finally, এই সব কিছুর আগে to get genetically tested, right, this is a huge debate. কারণ as I just said, আমার যদি একটা মিউটেশন ধরা পড়ে যায়, আমার options are a mutilating surgery versus doing nothing and being tense for the rest of my life versus nothing happening to me. right, তো আমি কিছু করব কি করব না, বা what is the implication of this particular test, this all has to be discussed in detail with every individual who's planning to undergo. In fact, আমার কাছে ক্লিনিক্সেও মাসে এক দুজন করে আসেন যে আমি একটু জেনেটিক টেস্ট করে দেখতে চাই, the chances of breast cancer, which is fine, there is nothing wrong with it, but my answer to them is this discussion, whether this test will help you, what are the chances of it affecting you and so on, has to be done by a geneticist. right, Nobody that is seeing you in an oncology center who is Right. qualified to treat cancer patients has the training or the idea to be able to do that. And unfortunately geneticists এর কনসেপ্টটা আমাদের দেশে এখনো সেইভাবে প্রচলিত নয়, but I think এই অ্যাওয়ারনেসটা বাড়ার সঙ্গে this will become something. সেই জন্যই যে উই আর দ্য পায়োনিয়ার, আই গেস,